দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সঙ্গে। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজ কথা বলবো নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে কথা বলবো এবং একই সাথে নির্বাচনী যে সভা সমাবেশগুলো হচ্ছে সেখানে নেতারা যেসব এজেন্ডা নিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলবো এবং সময় থাকলে আমরা গণভোট নিয়েও কথা বলবো। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। আমার পাশেই একদম আছেন মীর নাদিয়া নিবিন, নির্বাচন বিশেষজ্ঞ, সদস্য, নির্বাচন কমিশন সংস্কার কমিটি। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরেই আছেন ডক্টর শিব্বির আহমদ, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি প্রথমেই নিবিন আপা আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন কমিশন তো এখন বলছে যে তারা কঠোর অবস্থান নেবেন। এ বিষয়ে আমরা শুনেছি যে সংস্কার হয়েছে বিশেষ করে নির্বাচনী অনুসন্ধান কমিটিকে ঘিরে। তো এই বিষয়ে যদি আপনি কিছু আলোকপাত করতেন। ধন্যবাদ। আমার আলোচকের শুভেচ্ছা এবং দর্শকদের শুভেচ্ছা। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনি যেটা বললেন যে আমরা সংস্কার কমিশন থেকে কিছু সুপারিশ করেছি এটাকে ঘিরে, এবং খুবই ইতিবাচক ব্যাপার হচ্ছে যে সেই সংস্কারটা বাস্তবায়ন হয়েছে। তো সেটা হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে নির্বাচনী অনুসন্ধান কমিটি অর্থাৎ ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি বলে 300টা আসনে এই ইনকোয়ারি কমিটি আগে ছিল, এবং এই কমিটিগুলোর মানে একজন যুগ্ম জেলা জাজ কিংবা সিনিয়র জাজ দ্বারা সমন্বয় হতো, এবং এর কাজ ছিল হচ্ছে যে যত রকম আচরণবিধি লঙ্ঘন কিংবা নির্বাচনী অপরাধ এগুলা মাঠ পর্যায়ে যা হতো সেগুলার অনুসন্ধান করে একটা সুপারিশ পাঠাতো তারা নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে, এবং কেন্দ্রীয় কার্যালয় থেকে তখন সেই সুপারিশটা দেখে তাদের দায়িত্ব ছিল যে এটাকে নিষ্পত্তি করার জন্য কোনো একটা তারা অ্যাকশন দিবেন। কিন্তু বাস্তবে দেখা যেত যে নির্বাচনের মতো এরকম মানে নির্বাচনের দিনের মতো এরকম কমপ্লেক্স একটা অপারেশনের মধ্যে বস্তা বস্তায় সমস্ত সুপারিশ এসে থাকতো বিভিন্ন আসন থেকে, কিন্তু এগুলো কোনো নিষ্পত্তি হতো না। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যেহেতু এই নির্বাচনী অনুসন্ধান কমিটিতে একটি জাজ জেলা যুগ্ম জাজ দ্বারা সমন্বয় করে, এটা একটা কোয়াজাই জুডিশিয়াল বডি, তার মানে এতে একটা বিচারিক ক্ষমতা দেওয়াই যেতে পারে। তো এখন যে 300 আসনে যে নির্বাচন অনুসন্ধান কমিটি হয়েছে এটা হচ্ছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। তো এদেরকে যেহেতু এখন বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, তাহলে আপনি দেখতে পারবেন যে মাঠ পর্যায়ে যে সমস্ত লঙ্ঘনগুলো হচ্ছে কিংবা নির্বাচনী অপরাধ হচ্ছে এটা মাঠ পর্যায়ে নিষ্পত্তি হচ্ছে। তো এই কারণে আমরা আশা করছি যে এখন এই সমস্ত মানে আমরা দেখতে পারবো যে এই সমস্ত লঙ্ঘন এবং অপরাধগুলো সাথে সাথে নিষ্পত্তি হওয়ার কারণে জিনিসটা ফাস্টার হবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আগে এই সমস্ত কোনো ডেটা কিংবা ইনফরমেশন ছিল না যে কতটুকু কী টাইপের অপরাধ হচ্ছে মাঠ পর্যায়ে, কী টাইপের প্রবলেমসগুলো হচ্ছে, কারণ এগুলো তো একদম একটা ব্ল্যাক বক্সের বস্তার মধ্যে ওগুলো থাকতো। এখন যখন এগুলো মাঠ পর্যায়ে এগুলোর বিচার এবং নিষ্পত্তি হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন ট্রেন্ডটা কী এবং কোথায় কীরকম মানে নির্বাচনী অপরাধ কিংবা আপনার আচরণবিধি লঙ্ঘনগুলো হচ্ছে। তো এটা খুব একটা ইতিবাচক সংস্কার, এবং আমরা আশা করছি যে এখন এই প্রচারণা পিরিয়ডে এই 300টি আসনে এই অনুসন্ধান এবং বিচারিক কমিটিগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো কাজ করছে হোপফুলি কাজ করছে এবং আশা করি যে কাজগুলো আসলে ভালোভাবেই হবে। তো আমি ডক্টর শিব্বির আহমদ আপনার কাছে আসতে চাই। জামায়াতে ইসলামীর একটা থট আছে, মতাদর্শ আছে, যেখানে 6টা থট দেওয়া আছে। সেখানে যদি প্রথম থটের কথা বলা হয়, আমি যদি বলতে চাই যে ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা যেটি আছে, আমি একটু পড়ে শোনাই, আপনি নিশ্চয়ই জানেন, তারপর আমি দর্শকদের জন্য পড়ে শোনাতে চাই। তাদের প্রধান লক্ষ্য হলো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেখানে মানুষের তৈরি আইনের পরিবর্তে আল্লাহর আইন বা শরিয়া প্রধান আইন হিসেবে গণ্য হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামী আন্দোলন কিন্তু এই একটি কথা বলেছিল জামাতের আমির যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তারা শরিয়া আইন করবে না, তারা শরিয়া আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে না, এবং যে কথার পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে। তো এই যে আপনাদের 6টা থট আছে বা মতাদর্শ যেটাই বলি না কেন, এটার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। যে জামাত ইসলামের আপনি যেটা বলছেন বেসিক্যালি কোশ্চেন যেটা যে জামাত ইসলামী তার গঠনতন্ত্রের মধ্যে শরিয়া আইনের কথা বলছে কিনা এবং এখন কি বলছে, বাস্তবায়ন করছে কিনা। জি জি।
তো আপনি যদি জামাত ইসলামীর আমি যতটুকু অবজার্ভ করেছি গত 2 বছর ধরে জামাত ইসলামী নেতৃবৃন্দের বক্তৃতা থেকে, যে জামাত একটা কল্যাণ রাষ্ট্র করতে চায়, যেখানে সামাজিক সুবিচার থাকবে এবং ইকুইটেবল অ্যাক্সেস থাকবে, সবার জাস্টিস থাকবে, এবং জামায়াতের আমির এবং অন্যান্য নেতারা রিসেন্টলি এই কথাগুলো রিটারেট করেছেন যে আমরা প্রচলিত আইনে বাংলাদেশ যেভাবে চলছে সেই ব্যবস্থায় রেখেই তারা জাস্টিস এনশিওর করবেন, ইনসাফ এনশিওর করবেন। তো আমার মনে হয় ওনারা যেটা মিন করছেন এটা কন্ট্রাডিক্ট করছে না। ওনারা যে অর্থে কল্যাণ রাষ্ট্র বলছেন, যে অর্থে জাস্টিসের কথা বলছেন বা ইনসাফের কথা বলছেন, সে অর্থে কন্ট্রাডিক্ট করছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার ইস্যুটা যেটা বলছেন, এটা আমি যতটুকু অবজার্ভ করেছি যে তাদের সাথে নির্দিষ্ট সংখ্যক আসন নিয়ে সর্বশেষ মুহূর্তে সমঝোতা হয়নি দেখে তারা শেষ পর্যন্ত বের হয়ে গিয়েছে। এবং জামাত ইসলামীর সাথে আরও কয়েকটা ইসলামী সংগঠন আছে এবং তারা মাওলানা মামুনুল হকের একটা বক্তৃতা আমি দেখেছি যে হ্যাঁ, জামাত ইসলামী হচ্ছে প্রচলিত আইনের ভিত্তিতে, মানে তারা জোট ক্ষমতায় আসলে যে প্রচলিত আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এবং মানুষের জন্য যাতে ইনসাফ এনশিওর করতে পারে, জাস্টিস এনশিওর করতে পারে, সেটা করবে। আমার মনে হচ্ছে তাদের বক্তব্যগুলো আমি যতগুলো শুনেছি আমার কাছে কনসিস্টেন্ট মনে হয়েছে, যে তাদের কথার মধ্যে যে আজ একটা কাল একটা বলছে এরকম মনে হচ্ছে না। তারা কনসিস্টেন্টলি বলছে যে আমরা জাস্টিস এনশিওর করব, মানুষের দুর্নীতিমুক্ত, তাদের এবার মেজর ফোকাস আমি দেখছি যে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়বে, সে ধরনের কথা বলছে। নারীদের জন্য সিকিউর ইনসাফের দেশ গড়বে, এ ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে তাদের যে ভ্যালুজ আছে সেই ভ্যালুজের সাথে এগুলো কন্ট্রাডিক্ট করছে না। আপনি আসলে নারীদের কথা বললেন যে নারীদের জন্য সিকিউর একটা ব্যাপার এনশিওর করবেন। তো আসলে এই কথাটি যেহেতু আপনি বলেছেন, সেহেতু একটি প্রশ্ন আমি আসলে আমার মনে উদ্রেক হয়েছে, সেটি হচ্ছে যে এবারে ইলেকশনে কিন্তু নারী প্রার্থী একেবারেই কম বলা যায়, আর সেক্ষেত্রে জামাতে তো একেবারেই নেই নারী প্রার্থী। তাহলে আপনারা আসলে কিভাবে নারীদের সিকিউরিটি ইনশিওর করা কিংবা নারীদের জন্য কথা নারীরা যে বলবে সেইটা তো নাই, আপনাদের প্রার্থী তো নেই। নারী প্রার্থী তো আমাদের আসলে সর্বসাকুল্যে হাতে গোনা কয়েকজন। আপনি সব দল মিলেও যদি হিসাব করেন, ইভেন গত 30 বছর 40 বছরও যদি আমরা দেখি, সংরক্ষিত নারী আসন যদি বাদ দেন তাহলে সরাসরি নারীর অংশগ্রহণ কিন্তু খুবই কম। এটার হয়তো নানান প্রতিবন্ধকতা আছে নারীদের জন্য, এটা ট্রু, কিন্তু নারীদের জন্য আমরা বিশেষ করে 5 আগস্টে জুলাইয়ের আন্দোলন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু নারীদের গণপরিসরে রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে। আপনি সম্প্রতি যেমন আপনি যদি জামাতের কথাও বলেন, দেখেন সম্প্রতি জামাতের যে পলিসি সামিট হলো, সেখানে 6টা বিষয়ে তারা পলিসি শেয়ার করেছে এবং একটা বিষয় ছিল নারীদের বিষয়ে, এবং তারা তাদের স্বপ্ন শেয়ার করেছে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একজন নারী একা ট্রাভেল করবে, তার কোনো ধরনের হ্যারাসমেন্টের ভয় থাকবে না, এ ধরনের একটা বাংলাদেশ তারা গড়ে তুলতে চায়। তো নারীদের জন্য সর্বোচ্চ সিকিউরিটি এবং ইকুইটেবল অ্যাক্সেস টু রিসোর্সেস তারা এনশিওর করতে চায়। তো আমার কাছে মনে হচ্ছে এটা প্রগ্রেস হচ্ছে আমাদের পার্টিগুলোর মধ্যে। বিএনপির মধ্যেও নারীদের এখন অ্যাক্সেসটা বাড়ছে, জামাতের মধ্যে অ্যাক্সেসটা বাড়ছে, এনসিপিতেও নারীদের অংশগ্রহণ বাড়ছে, এবং জামাতের জোটেও আবার নারীদের 2জন নারী ক্যান্ডিডেট আছে এবং ঢাকাতেই সেটা আছে। তো আমার কাছে মনে হচ্ছে এই পার্টিসিপেশনটা বাড়ছে। আপনি যেহেতু নারী প্রার্থীর কথা বললেন, আমি জামাতের 2জন নেতার কথা বলি। সেদিন পলিসি সামিটে ওনারা বলেছেন, একজন হচ্ছে ওনাদের নায়েবে আমির, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আরেকজন হচ্ছেন সাইফুল আলম খান মিলন, ঢাকা 12 আসনে জামাতের ক্যান্ডিডেট। তো ওনারা দুজনেই যেটা বলেছেন যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে আমরা নারীদের যে 5% অংশগ্রহণের যে প্রস্তাবনা এসেছে সেটাতে তারা সাইন করেছেন, গ্র্যাজুয়ালি ওনারা সেখানে যাবেন হয়তো নেক্সট ইলেকশনে। এবারের ইলেকশন সাইফুল আলম খান মিলন বললেন যে এবারের ইলেকশনে ওনারা কেন দিতে পারলেন না, এটা বললেন যে ওনারা ফিল করছেন যে আমাদের নারীদেরকে এখনও মাঠ পর্যায়ে রাজনীতি করার জন্য যত প্রতিবন্ধকতা আছে সেইগুলো এখনও দূর করা সম্ভব হয়নি। কারণ আপনাকে তো সেই প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে যে একটা আসনে বিশাল 2টা উপজেলা 3টে উপজেলা মিলে একটা আসন, সেখানে দৌড়াদৌড়ি করে সব জায়গায় গণসংযোগ করতে হবে, তার নিরাপত্তার ব্যাপার আছে। সেই জায়গা থেকে তারা মনে করছেন বাংলাদেশে 2জন নারী নেতৃত্ব দিয়েছেন, রাইট, 2জন নারী প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ সময় ধরে। সেই জায়গা থেকে বললে তো আমরা বলতে পারি বাংলাদেশের চেয়ে অন্য কোনো দেশে এত উইমেন এম্পাওয়ারমেন্ট নাই, কিন্তু এটা আপনি ভালো করেই বুঝেন যে সিম্বলিক একদম প্রধান পজিশনে নারী থাকা আর গ্রাসরুট লেভেলে নারীর ক্ষমতায়ন হওয়া অথবা নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি হওয়া কিন্তু এক কথা না। ওনারা কেউ হয়তো তাদের পারিবারিক
সিলসিলা থেকে এসেছেন, সে কারণে তাদের জন্য যতটা সহজ হয়েছে, আরেকজন নারী যিনি ধরেন ওই কুমিল্লা বা ফেনী বা ওই পটুয়াখালীতে নির্বাচন করবেন, তার জন্য কিন্তু নির্বাচনী মাঠটা এতটা নিরাপদ না। তো ওনারা যেটা বললেন যে আমরা এই লক্ষ্যে কাজ করছি, এবং ওনাদের যে সামিট ছিল, সামিটে উপস্থাপক একজন নারী ছিল, সামিটে প্রত্যেকটা প্যানেলে প্রায় নারী প্যানেলিস্টরা ছিল, নারী প্রেজেন্টাররা ছিল। সো আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্রগ্রেস, যে আমরা ইকুইটেবল অ্যাক্সেসের দিকে যাচ্ছি নারীদের জন্য। এটা ভালো পরিবেশ। আমার মনে হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি সহ মেইন স্ট্রিম যতগুলো পার্টি আছে সবাই এটার সাথে এগ্রি করছে। আমরাও সেটা আশা করতে চাই যে জামাত আগামীতে নারীদেরকে আরও উৎসাহ দেবে এবং তাদের নির্বাচনের প্রার্থী হিসেবে নারীদেরকে মনোনয়ন দেবে। অন্যান্য দলও দিবে, আমি সব অন্যান্য দলও দেবে এবং অন্যান্য দলগুলো দিচ্ছে, কিন্তু তারা হয়তো কম দিচ্ছে, কিন্তু জামাতের ক্ষেত্রে এটা একেবারেই শূন্যের কোঠায় বলা যায়। এই বিষয়ে আমি একটু হ্যাঁ শিওর, অবশ্যই। মানে আমার সরঞ্জন কুনি মানে অনেকগুলো জিনিস পয়েন্ট আউট করলেন, কিন্তু এখানে কয়েকটা জিনিস আমি একটু পয়েন্ট আউট করতে চাই। যে দেখেন, আপনারা একদম পারফেক্ট সিচুয়েশন রাজনৈতিকলি কখনো পাবেন না, যে একেবারে সব কিছু সেফ সিকিউর করে হ্যাঁ তারপরে আপনারা দিবেন, এরকম ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট হিসাবে তো জিনিসটা হয় না। এই আমাদের দেশে যে কনটেক্সট, এখান থেকেই নারী নেতৃত্ব গড়ে উঠতে হবে। হ্যাঁ, সুতরাং নারী নেতৃত্ব গড়ে ওঠার জন্য পার্টি থেকে তো কোনো সাপোর্টই দেওয়া হচ্ছে না। মানে পার্টিটা যদি ইভেন একটা নারী প্রার্থীও দিত, সেটাও তাহলে বুঝতাম যে ঠিক আছে, তারা হয়তো তাদেরকে সাপোর্ট করবে, কিন্তু সেখানে একজনকেও না দিয়ে মানে আপনাদের কনটেক্সটের কথা বলে, সেটা তো আমার মনে হয় যে একটু মানে ইজি ওয়ে আউট। হ্যাঁ, আপনার সাথে আমি দ্বিমত করছি না, আপনার সাথে আমি দ্বিমত করছি না। আর আরেকটা জিনিস আমি একটু পয়েন্ট আউট করি, যে দেখেন, নারী নেতৃত্বদের একটা স্পেস দিতে হয়। নারী নেতৃত্ব হঠাৎ করে আপনাদের কোনো ভিজিবিলিটি নাই, একদিন হঠাৎ করে সে প্রার্থী হিসাবে আসবে, সেটাও না। যেটা নর্মালি দেখা যায় যে পার্টির গঠনতন্ত্র এবং পার্টি কমিটি, সাব কমিটি, এগুলোর মধ্যে প্রথমত উইমেন লিডারশিপগুলো দেখা যায়। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে তারা সেই লিডারশিপ পজিশন থেকে উঠে আসে সিনিয়র লিডারশিপে, তখন তাদেরকে প্রার্থী হিসেবে দেওয়া হয়। এই পয়েন্টে আমি যদি বলি, আপনার সাথে আমি এগ্রি করেই যাচ্ছি। এই পয়েন্টে যদি বলি, তাহলে বাংলাদেশে একমাত্র জামাতই একমাত্র দল যেখানে গ্রাসরুট লেভেল থেকে সিনিয়র লেভেল পর্যন্ত, ইনক্লুডিং তাদের নির্বাহী পরিষদ, এটা শুধুমাত্র জামাতই একমাত্র দল যেখানে গ্রাসরুট থেকে নির্বাহী পরিষদ পর্যন্ত সব লেভেলে উইমেন লিডারশিপ আছে। এটা অন্য কোনো দলে আপনি পাবেন না, এবং ইলেক্টেড প্রসিজারের মধ্য দিয়ে আছে। একটু বলি, আপনারা বলছেন লিডারশিপ আছে, কিন্তু আমরা তো দেখছি না। এখন আপনারা বলছেন মানে ব্যাপারটা দৃশ্যমান না, এটা দৃশ্যমান না। যেমন জামাতের যিনি, এখন যেমন আমি বলতেই পারি যে আমার বাসায় এবিসি আছে। হ্যাঁ, জামাতের যিনি গত সামিটে, আপনি হয়তো ফলো করেছেন সামিটে জামাতের যিনি উইমেন উইং এর সেক্রেটারি, যিনি নুরুন্নেসা সিদ্দিকা, তিনি বলেছিলেন যে গত 15 বছর 17 বছর ধরে তো আমাদেরকে কোথাও দাঁড়াইতে দাও নেই, তো আমাদেরকে দেখা যাবে কিভাবে? আমরা কোথাও ইভেন ঘরের মধ্যে একটা মিটিং করলে সেখান থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা ওটা বলে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোথাও একটা মানববন্ধন করতে দেয় নাই, কোথাও মিটিং করতে দেয় নাই, অফিস ওপেন করতে দেয় নাই। তো আমাদের ভিজিবিলিটি আসবে কোথা থেকে? কোথাও তো দেখা যায়নি। এখন যেমন পরিবেশ পেয়েছে, তারা সামিট করছে, তারা মানববন্ধন করছে, সেমিনার করছে, এই ধরনের অনেক পয়েন্টে। একটু বলে শেষ করব আপনার পয়েন্টটা। আমি এগ্রি করছি। যে 5%-এর কথাটা বললেন, 5% আমাদের মানে আশা ছিল আরো বেশি, কিন্তু যেহেতু 5% একদম খুবই ন্যূনতম, খুবই কম, যে দেশে 50% পপুলেশন ইজ ওমেন, আর যেখানে হচ্ছে কি আপনার মানে ভোটার রোল একদম অর্ধেকই 50% ওমেন, আপনি তাদের ভোট চাবেন কিন্তু তাদের রিপ্রেজেন্টেটিভ দেবেন না। হ্যাঁ, তো এইটা একটা পয়েন্ট থেকে যে এই ন্যূনতম 5% অবজেক্টিভ ছিল এই ইলেকশনের। ইভেনচুয়ালি 5%-এ যাওয়া মানে তো মানে এটা তো খুবই খারাপ অবস্থা। একাডেমিক্যালি এই জায়গায় একাডেমিক্যালি উইমেন রিপ্রেজেন্টেশন নিয়ে আমার কাজ আছে। আমার ডেইলি স্টারে আমি কলামও লিখেছিলাম যে উইমেনদের পার্টিসিপেশন, সেই জায়গায় আমি কোটা দিয়ে উইমেনদেরকে নিয়ে আসা, আমি পার্সোনালি আমার একাডেমিক জায়গা থেকে আমি প্রিফার করি না। আমি চাই এটা অর্গানিক ওয়েতে লিডারশিপ ডেভেলপমেন্ট করতে হবে। আমার ডিটেল প্রপোজালও আছে, সেখানে আমি কি চাই উইমেনদের রিপ্রেজেন্টেশন বাড়ানোর জন্য, সংরক্ষিত আসন কিংবা এরকম 5% 10% কোটা দিয়ে আমি এটা প্রিফার করি না। আমার নিজস্ব মডেল আছে আমি কি চেয়েছিলাম। কিন্তু আপনার সাথে এটা একমত যে এই পার্সেন্টেজটা বা উইমেনদের পার্টিসিপেশনটা বাড়ানো দরকার পলিটিক্যাল এভরি স্পেসে, গ্রাসরুট লেভেল থেকে একদম টপ লেভেলের পজিশনে, এবং অ্যাট দ্য সেম টাইম ডিরেক্ট ইলেকশানে উইমেনদের পার্টিসিপেশন দরকার। তো এইটা আমার মনে হচ্ছে পার্টিগুলো, কোনো পার্টি এখনও সেই জায়গায় যায়নি, বাট পার্টিগুলো এটাতে এগ্রি করেছে। সো দ্যাটস আ গুড সাইন, এবং গ্র্যাজুয়ালি তারা উইমেনদেরকে এঙ্গেজ করছে, পলিসি ডায়ালগে এঙ্গেজ করছে, সেমিনারে এঙ্গেজ করছে, টকশোতে এঙ্গেজ করছে। তো আমার কাছে আমি এটাকে পজিটিভ ইমপ্রুভমেন্ট হিসেবে দেখতে চাই।
নিবিন আপা, আপনি যেহেতু নির্বাচন বিশেষজ্ঞ, তো আপনার কাছ থেকে আমি আসলে আরও কিছু নির্বাচন বিশেষজ্ঞ যেহেতু আমি এই বিষয়ে কিছু প্রশ্ন আসলে করার লোভ আসলে সামলাতে পারছি না। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনে পর্যবেক্ষকদের ভূমিকা সবসময় অনেক। তো গত সরকারের আমলে আমরা দেখেছি, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিশনগুলো সেই ইলেকশনগুলোকে অবজেকশন দিয়েছিল, হ্যাঁ, যে সুষ্ঠু হয়নি, স্বাভাবিক হয়নি। তো এইবার পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই বলা যায়। তো সেখান থেকে যদি আপনাকে আমি বলতে বলি, তাহলে এখন কোন পর্যায়ে আছে? জি, এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দুটো ব্যাপার। প্রথম ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পর্যবেক্ষকদের ভূমিকা মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ আপনার যেটাকে বলে ইন্টারন্যাশনাল পর্যবেক্ষক এবং ডোমেস্টিক পর্যবেক্ষক দুটাতেই থ্রুতে একটা ইলেকশন ফ্রি ফেয়ার এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে কিনা এবং একটা গণতান্ত্রিক ইলেকশন মানে আন্তর্জাতিক মানদণ্ড তার মেনটেন করছে কিনা সেটার জন্য সেই স্বীকৃতিটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের দেশে এখন আমরা এই পর্যবেক্ষকরা কারা আসছে এবং কারা আসবে এবং আমাদের অভ্যন্তরীণ যে সমস্ত পর্যবেক্ষক গ্রুপগুলো আছে সেগুলা কারা কারা আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এবং হিস্টোরিক্যালি আমরা দেখে এসছি, এটা একটু বলাই বাহুল্য যে দরকার যে আমাদের ইলেকশন কমিশন পর্যবেক্ষক যে ব্যবস্থাপনাটা এটা খুব দুর্বল ছিল। ইন্টারন্যাশনাল পর্যবেক্ষকদের কথা বলেন আর দেশের অভ্যন্তরীণ পর্যবেক্ষক, এখন পর্যবেক্ষক ম্যানেজমেন্ট যেটা ব্যবস্থাপনা খুব বড় একটা ব্যাপার। এটা অনেক টাইম নিয়ে, এটার অনেক নীতিমালা বিধিমালা আছে এবং এটা খুব স্টেপ বাই স্টেপ করতে হয়। তো ভালো ব্যাপার এবং ইতিবাচক ব্যাপার এই হচ্ছে যে প্রথমে আসে আন্তর্জাতিক পর্যবেক্ষণের ব্যাপারে। আমরা দেখছি যে 2008 সালের পরে এই প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন ফুল পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে আমাদের দেশে এবং দ্য নাম্বারস আর এক্সট্রিমলি ওয়েল। আমরা যে দেখছি যে 11 জনের যে কোর গ্রুপ সেটা ডিসেম্বরের 29 তারিখে চলে এসছে এবং এখন জানুয়ারি 17 তারিখে আরও 56 জনের গ্রুপ চলে এসছে এবং ইলেকশনের দুদিন আগে যেটাকে আমরা বলি আরও 90 জন আসবে। এটা পুরো ইউরোপিয়ান ইউনিয়নের ফুল টিম হবে। এর সাথেও আমরা আশা করছি যে অন্যান্য আন্তর্জাতিক মিশনগুলো এবং অন্যান্য আন্তর্জাতিক গ্রুপগুলো তারাও পাঠাবে এবং আমাদের প্রায় 200 জন আন্তর্জাতিক পর্যবেক্ষণ হবে। এদেরকে এদের ব্যবস্থাপনাটাও খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এই ইইউ মিশন হচ্ছে গ্লোবালি একদম ফেয়ার ইলেকশনের স্ট্যান্ডার্ড। ওনাদের রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে যেটা আমরা অনেক সময় বলি না যে ইউএন রিপোর্ট, এই সমস্ত ইইউ মাল্টিল্যাটারাল এই মিশনের রিপোর্টগুলো ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে একটা ইলেকশন কে স্বীকৃতি দেওয়া গ্লোবালি। তো এই দিক থেকে এটা খুব একটি ইতিবাচক প্রগ্রেস। আর আমরা লোকাল মিশনের দিকে দেখছি, লোকাল ডোমেস্টিক অবজারভার দেখছি যে 81টা অর্গানাইজেশন, হ্যাঁ লোকাল অর্গানাইজেশন 81টা পেয়েছে, ইসি তাদেরকে ক্লিয়ার করেছে অবজারভেশনের জন্য। এখানে তাদেরকে একটু একটু ব্যবস্থাপনার ব্যাপারটা এখনও আনক্লিয়ার, তারা কিভাবে এই লোকাল টিমটাকে ব্যবস্থাপনার ব্যাপারটা কিভাবে তারা হ্যান্ডেল করবে। কিন্তু এখান থেকে একটা জিনিস যেটা দেখতে হবে যে আমরা আগে দেখছি যে এই লোকাল ইলেকট্রাল অবজারভেশন টিম নিয়ে অনেক কথা হচ্ছে এবং অনেক কন্ট্রোভার্সি ছিল যে তারা কি পার্শিয়াল ইমপার্শিয়াল, তাদেরকে অ্যাক্সেসের ব্যাপারগুলো। তো আশা করা যাচ্ছে যে এইবার ইলেকশন কমিশন যেহেতু টাইম আছে এখনও হাতে এবং টাইম নিয়েই তারা 81টা অর্গানাইজেশনকে এখন ক্লিয়ার করেছে, তারা এটা সুষ্ঠুভাবে এটাকে পরিচালনা করবে, এটা আমরা আশা করছি। এবং আমরা হোপ করছি যে এই আন্তর্জাতিক এবং ডোমেস্টিক অবজারভেশনটা এবার আমাদের একদম আপ টু দ্য স্ট্যান্ডার্ড হবে, যেটা আমাদের খুবই দরকার। অবশ্যই খুবই দরকার, যেহেতু আমরা গত 3টি ইলেকশনই আমরা ফেয়ার ইলেকশন আমরা বলছি না বা মনে করছি না, তো সেই হিসেবে আমরা অবশ্যই চাইবো যে এবারের ইলেকশনটা আসলে ফুল অ্যান্ড ফেয়ার হোক। অবশ্যই শিবির ভাই, আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আপনি নারী নেতৃত্বের কথা আমরা বলছিলাম আপনাকে। তো আমি আপনাদের জামাতের যে এজেন্ডা আছে সেখানে একটি এজেন্ডা আছে যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনতে চান তারা। তো এই ব্যাপারে আসলে নারীদের কি কাজের প্রতি অনীহা তৈরি করা এটা কোনো লক্ষ্য? তারপরে এই যে সাইবার বুলিং হয়, এই সাইবার বুলিং নিয়ে জামাতের কি কোনো ধরনের কোনো এজেন্ডা আছে, কিছু আছে? তার আগে এই প্রশ্নের আনসার দেওয়ার আগে আপনাকে বলি যে আমাদের যেমন মাতৃত্বকালীন ছুটি আমরা প্রথমে 4 সপ্তাহ, তারপরে 3 মাস, তারপরে 6 মাস করলাম, এটা কি নারীদেরকে কাজ থেকে বিরত রাখার জন্য করা হয়েছিল? কি মনে হয় আপনার? না, অবশ্যই এটা একটা ভালো দিক। না, আপনার কি মনে হয় যে নারীদেরকে 6 মাস আপনি কাজ থেকে বাইরে রাখছেন কেন? 6 মাস কাজ থেকে বাইরে রাখা আর হচ্ছে কর্মঘণ্টা কমিয়ে আনা, দুটোর মধ্যে পার্থক্য আছে। সো
দুটো ব্যাপারই আসলে একই উদ্দেশ্য থেকে করা, কিন্তু আপনি একটার উদ্দেশ্যকে আপনি কোশ্চেন করছেন না যে কেন 6 মাস নারীকে বাইরে রাখছেন। এটা নিয়ে কিন্তু পুরুষ কলিগদের মধ্যে ঝামেলা হয় যে 6 মাস যখন একজন মাকে ছুটি দেওয়া হয়, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়, পুরুষ কলিগরা ওই কাজগুলো কিন্তু তার অন্য কলিগদেরকে করতে হয়। তখন কিন্তু পুরুষ কলিগরা এটা নিয়ে কথা বলে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, ব্র্যাকে কাজ করেছি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আমি দেখেছি এগুলো, যে তখন বলে যে কেন ওনার প্রাইভেট ব্যক্তিগত সুবিধার জন্য আমি কেন তার কাজের চাপটা নিব, আমাকে তো এডিশনাল পে করছে না, বা অ্যাডহক বেসিসে তো তার জন্য 6 মাসের জন্য একজন নিয়োগ করছে না। এই ইস্যুগুলো কিন্তু থাকে, কিন্তু তারপরেও আমরা এটা করেছি কেন? কারণ আমাদের কাছে ফ্যামিলি একটা প্রায়োরিটি, আমাদের কাছে মায়ের এবং বাচ্চার প্রায়োরিটি আছে, ওই প্রায়োরিটির জন্য। তো জামাত যেটা প্রস্তাব করেছে, জামাত এটা নিয়ে কাজ করেছে, এখনো আমি জানি না এটা ফাইনাল করেছে কিনা তারা। তো এটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে মাতৃত্বকালীন সময়, বিশেষ করে মা যখন এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করছেন অথবা 2 বছর পর্যন্ত যে সময়টাতে মাদেরকে স্যাক্রিফাইস করতে হয় বাচ্চা বনাম কাজ, সেই সময়টার কথা বলেছেন যে মায়েরা যখন এই ছোট বাচ্চা লালন পালন করছেন সেই সময়টায় তাকে কিছুটা রিলিফ দেয়া, যেটা আমরা 6 মাসের মাতৃত্বকালীন ছুটি দিচ্ছি, এটা সিমিলার কাইন্ড অফ প্রোগ্রাম। অনেক জায়গায় এটা আছে, যেমন আমি ব্র্যাকে কাজ করেছি, ব্র্যাকে এরকম ছিল যে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের সময় আপনার ওই যে 2 ঘন্টা পর পর ডে কেয়ারে সাপোর্ট দেওয়ার জন্য যে বাচ্চাকে একটু ফিড করে আসার জন্য সময় দেওয়া হয়। ইউরোপীয় কান্ট্রিগুলোতে এরকম আছে যে আপনি স্বল্প সময়ের জন্য ব্রেক দিয়ে করা। তো সেটাও কাইন্ড অফ এরকম যে 8 ঘন্টার মধ্যে আপনি হয়তো 6 ঘন্টা তাকে কাজে রাখছেন, 2 ঘন্টা তাকে মাঝে মাঝে ব্রেক দিচ্ছেন তার বাচ্চাকে টেক কেয়ার করার জন্য। এরকম একটা প্রজেক্ট বা প্রোগ্রাম আপনি বলতে পারেন যে তারা মা এবং সন্তানের কল্যাণ কামনা করে এই ধরনের একটা প্রজেক্ট নিয়ে আসতে চান। সেটা হয়তো ডেফিনেটলি অন দ্য গ্রাউন্ড অনেক রিসার্চ হতে হবে, এটা ইমপ্লিমেন্টেবল কি না, কোন সেক্টরে ইমপ্লিমেন্টেবল, সব সেক্টরে হয়তো ইমপ্লিমেন্টেবল হবে না, সেগুলো দেখে বিচার বিবেচনা করে করতে হবে। কিন্তু 6 মাস যখন আমরা মায়েদেরকে ছুটি দিয়েছি, এবং ইভেন এখন কখনো কেউ কথা তুলছেন যে 6 মাস না, এটা বাড়িয়ে 10 মাস বা 1 বছর করতে হবে, এ ধরনের প্রস্তাবও কিন্তু আসছে। তো এই প্রস্তাবনাগুলো টোটালি ওই যে মা এবং বাচ্চার কল্যাণের জন্যই করা। তো এটা আমি মনে করি এটা একই গ্রাউন্ড থেকে করা। কি ধরনের আর বেনিফিট দিতে পারে জামাত? এই যে আপনি 6 মাসের যে মাতৃত্বকালীন ছুটির কথা বললেন, পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে আমরা দেখি যে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি দিলে সে অফিস তাকে হয়তো 3 মাসের একটা ছুটির সাথে সাথে টাকা দিচ্ছে, কিন্তু বাকি টাকাটা তাকে সে গভর্নমেন্টের কাছে ক্লেম করছে এবং গভর্নমেন্ট তাকে দিচ্ছে। এটা বিভিন্ন ভাবে হতে পারে, এটা নিশ্চয়ই ধরেন এটা তো আমি আজকে বললাম কালকে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ডেফিনেটলি এটা একটা কমিশন হবে, দীর্ঘমেয়াদী, না কমিশন হবে, এখানে এক্সপার্টরা কথা বলবেন, পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট হবে, দেন কোন ভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা হবে। আপনি যদি একটা বেনিফিট দিতে চান তাহলে সেই বেনিফিটটার এটার আবার কোনো ধরনের কি বলে যে প্রোজ এন্ড কনস আছে কিনা, এটার কোনো ধরনের ক্ষতিকর দিক আছে কিনা, বা প্রোডাক্টিভিটিতে কোনো প্রভাব পড়বে কিনা, অন্য কলিগদের উপরে প্রভাব পড়বে কিনা, কোন ইন্ডাস্ট্রিতে এটা নেগেটিভলি এফেক্ট করতে পারে, কোন ইন্ডাস্ট্রিতে এটা পসিবল ইমপ্লিমেন্ট করা, সেগুলো নিশ্চয়ই আরও পর্যালোচনা হবে এবং বিশেষজ্ঞ টিমরা মতামত দিবেন, পর্যালোচনা করে তারপরে হয়তো এটা নিয়ে কথা হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে মানে মোটা দাগে আপনি যদি অবজেক্টিভ নিয়ে কোশ্চেন করেন, আমি বলবো যে এটা একটা ইভিল সেন্স থেকে এই কোশ্চেনটা করা হয় যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে নারীদেরকে মাতৃত্বকালীন সময়ে একটা রিলিফ দেয়। কারণ অনেক মায়েরা মাতৃত্বকালীন সময়ে বাচ্চা হওয়ার পরে আর চাকরি করেন না, করতে পারেন না, কারণ 8 ঘন্টা তাকে যে অফিস করতে হয়, তার বাচ্চা লালন তারা একটা ব্রেক নেন অথবা সাবাটিক্যালের সুযোগ থাকলে নেন। এই ধরনের নানান কারণ হয় যে তাদের হয়তো ওই কেরিয়ারটাই শেষ হয়ে যায়। কিন্তু এখন যদি এই অপরচুনিটিটা দেওয়া হয়, 6 মাস ব্রেক যদি আপনি না দিতেন মায়েদের জন্য, 90% মা চাকরি ছেড়ে দিত। আপনি যদি 15 দিন ছুটি দিতেন মাতৃত্বকালীন বা 1 মাস ছুটি দিতেন, 90% মায়েরা চাকরি ছেড়ে দিত, যে আমি 15 দিন 1 মাসে তো আমি মানে আমার সেই সময়ের যে রিকভারিটা দরকার, এই রিকভারিটা তো 15 দিন 1 মাসে হবে না। তো তার মানে কি আপনি এই বেনিফিটটা কেন দিচ্ছেন? যাতে করে মায়েরা আবার কর্মক্ষেত্রে ফিরে আসতে পারে। সো সিমিলারলি কেউ যখন মায়েদের এই কর্মঘণ্টার জায়গায় বা কাজের পরিবেশের জায়গায় বা পরিবার এবং কাজের মধ্যে ব্যালেন্স করার জায়গাটায় যদি কোনো রিলিফ দিতে চায় ভিন্নভাবে, তাহলে আপনার সেটা কোশ্চেন করতে হবে যে এটা বাস্তবায়নযোগ্য কিনা, বা এটা আমরা পারবো কিনা, আমাদের ক্যাপাসিটি আছে কিনা। কিন্তু আপনি যদি এটাকে ইভিল কোশ্চেন করেন অবজেক্টিভের উপরে, তাহলে আমি বলবো যে এটা ওই সেম কোশ্চেন আপনার 6 মাসের ছুটিকেও করা উচিত এই কোশ্চেনটার জায়গায়। নেভিন আপা হয়তো এটা নিয়ে কিছু বলতে চাচ্ছে। না, আমি জাস্ট মানে একটু আপনার পয়েন্টসগুলো একদম খুব ভ্যালিড। এখানে আই থিঙ্ক দুটা ব্যাপার কিন্তু একটা আলাদা, একটা হচ্ছে কি বেনিফিট অ্যান্ড এন্টাইটেলমেন্ট, আর একটা হচ্ছে কি অ্যাকচুয়াল ওয়ার্ক প্রসেস।
এই প্যাটার্নিটি লিভ এটা হচ্ছে বেনিফিটেড এন্টাইটেলমেন্টের মধ্যে যায়। Right. হ্যাঁ, যে আপনি মনে করেন যে মানে কর্মক্ষেত্র থেকে যে গাড়ি পান, বাড়ি পান, কিংবা Right. একটা সাবসিডি পান, এটা হচ্ছে কি একটা বেনিফিটেড এন্টাইটেলমেন্ট। সুতরাং এটার সাথে অ্যাকচুয়াল মানে ওয়ার্কের ইস্যুর সাথে মানে মিক্স করা উচিত না। কিন্তু আপনি যেটা বলছেন যে যদি ওই পয়েন্টটা হয়ে থাকে যে ওয়ার্ক আওয়ার কমিয়ে দেওয়া ইন রিলেশন টু ম্যাটারনিটি লিভ, ওইটা আই ক্যান এগ্রি। কিন্তু ওভারঅল যদি কর্মঘণ্টা Right. কমিয়ে No, দেওয়া I agree তো with তো that. সেটা I agree. আমি No, জাস্ট overall ওইখানে হওয়ার পয়েন্ট, কথা না। হ্যাঁ Right. ওখানে আপনার পয়েন্ট আমি বলি যে মনে করেন আপনি বলবেন যে মহিলারা 5 ঘন্টা কাজ করবে ইন জেনারেল, তাহলে আমি যদি এমপ্লয়ার হই, Right. হ্যাঁ আমি কেন ওনাকে 5 ঘন্টা চাকরির জন্য পুরো টাইমের পয়সা দিব? Right, হ্যাঁ, right. আমি তো No. প্রাইভেট সেক্টর, সব তো আর গভর্নমেন্ট এজেন্সি না। Right, আমি right. সাবসিডাইজ কেন করবো সেখানে? তো আমার কথা হচ্ছে যে মানে ম্যাটারনিটি লিভ আর 5 ঘন্টা কাজ, এটা দিস শুড নট বি মিক্সড। যেটা আপনি ম্যাটারনিটি লিভ Mixed করছি না, আমি বলছি যে, ক্যান আই it's জাস্ট ফিনিশ set- একটু? right, হ্যাঁ। sure. আমি বলছি যে ম্যাটারনিটি লিভের যদি আপনার 6 মান্থ দিতে চান, দ্যাটস গ্রেট। এখন আপনি যে ইকোসিস্টেমটা বললেন টু সাপোর্ট মাদার্স রিটার্নিং টু ওয়ার্ক, ওটার অনেকগুলো ব্যাপার আছে। আপনারা ওয়াই ডোন্ট ইউ মেক শিওর যে মনে করেন যে ব্রেস্ট ফিডিং এর কথা বলেন, Right. প্রত্যেকটা অর্গানাইজেশনে ম্যান্ডেটরি করে দেন ব্রেস্ট ফিডিং রুম থাকবে, ক্র্যাশ, Right. এই যে মানে No, বাচ্চাদেরকে that's- যে that's another program. ডে Yeah, কেয়ার that's সিস্টেম, another- that can be another program. Daycare থাকতে পারবে। হ্যাঁ, right, সুতরাং right. মানে These are like all those are solutions, হ্যাঁ, not a problem. তারপরে যে বললেন যে মনে করেন যে আমাদের ওমেনরা দেখা যায় ফ্যামিলিতে মেন কেয়ার গিভার, একটা অ্যাওয়ারনেস করতে দেওয়া উচিত যে ঠিক আছে অ্যামাং দ্য ফ্যামিলিজ দ্যাট দ্য ওমেন শুড রিটার্ন টু ওয়ার্ক। এই টাইপ অফ জিনিসগুলো কি এটা হচ্ছে কি একটা মাতৃত্বকালীন ফিরে আসার পরে তার একটা ইকোসিস্টেম সাপোর্ট দেওয়া। কিন্তু আপনি যদি একদম একই স্ট্রোকে বলে দিয়ে থাকেন যে আমি 5 ঘন্টা কর্মদিবস করব, তাহলে তো আর সেটা না, মানে এটা তারা এটা কম্পিটিটিভ তো থাকছে না। এটা তো জেনারেল জি। অ্যানাউন্সমেন্ট না। সাইবার বুলিং এর ব্যাপারে তো নিবিন আপা, আমি যেহেতু শিবির ভাই ব্যাপারটির উত্তর তখন দিতে পারেননি সময়ের জন্য, তো আমি ওই উত্তরটির জন্য আপনার কাছে আসছি। সাইবার বুলিং আসলে এখন একটা বিগ ফ্যাক্টর, এবং নারী প্রার্থীরা এবং নির্বাচনে নারী প্রার্থীরা যারা আছেন তারা এটার বেশি শিকার হচ্ছেন। তো এটি নিয়ে আমি আসলে আপনার কাছে জানতে চাই। দেখেন, আমরা এটা এই প্রশ্নটা এবং এই প্রবলেমটা টাই ইন করে একদম প্রথমে আমরা যে বললাম যে এই নির্বাচনে এত নারী প্রার্থী কম কেন, কারণ আপনি যদি ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে না পারেন, এবং এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে যেটা উনি বলেন যে সাইবার বুলিংটা এখন খুবই এসছে, এবং স্পেশালি এটা নারী প্রার্থী এবং মানে রাজনৈতিক ক্ষেত্রে নারীরা খুব বেশি ফেস করছে। আপনি দেখবেন যে একজন পুরুষ প্রার্থী যদি কোনো তার ব্যাপার যদি কোনো মন্তব্য কিংবা কোনো কিছু যদি কন্ট্রোভার্সিয়াল হয়, তাহলে সেটা কিন্তু রাজনৈতিক স্ফিয়ারের মধ্যেই থাকছে। কিন্তু একজন নারীর কোনো বক্তব্য যদি কোনো রকম কন্ট্রোভার্সিয়াল হয় কিংবা নাও হয়, কোনো রাজনৈতিক বক্তব্য হয়, ওটার ইমিডিয়েট নেক্সট স্টেপে সেটা মানে ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হননে চলে যাচ্ছে। এআই দিয়ে অশ্লীল ছবি, এগুলো তো আছেই। তো এই টাইপ অফ প্রেশারগুলা, তো এটা তো একজন নারী প্রার্থীর জন্য আমাদের সামাজিক ফ্যামিলির বিভিন্ন প্রেশার থেকে এগুলো তো খুবই কষ্ট করে এগুলোকে মানে সার্কামভেন্ট করে। সুতরাং আমাদের উচিত যে অ্যাজ আ সোসাইটি, অ্যাজ আ মানে কমিউনিটি, অ্যাজ আ কান্ট্রি, আমাদের এই সাইবার বুলিংয়ের এগেনস্টে আমাদের খুব স্ট্রং স্ট্যান্স নেওয়া উচিত। এবং আমরা এখন দেখছি গ্লোবালি যে এটা আচ্ছা, আমি মনে বলছিলাম আপনাকে যে আমি রিসেন্টলি দেখেছি যে মানে অস্ট্রেলিয়ান নির্বাচন কমিশন এই সাইবার বুলিংয়ের এগেনস্টে খুব স্ট্রং একটা স্ট্যান্স নিয়েছে যে কোনো কাউকে, কোনো প্রার্থীকে সাইবার বুলি করা যাবে না। এবং আমাদের এখনও আমি মানে আমাদের সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে কিছু সুপারিশ দিয়েছিলাম, এবং নির্বাচন কমিশন একটা আচরণবিধিতে অ্যাড করেছে যে সাইবার বুলিং করা যাবে না কোনো প্রার্থীকে এবারে। কিন্তু ওটা একটা মানে জেনারিক একটা স্টেটমেন্ট ছিল, কিন্তু ওইটা যে মানে ইমপ্লিমেন্ট করার জন্য ওনার স্পেসিফিক কোনো স্টেপস নেবে যে সাইবার বুলিং করলে কি হবে না হবে, সেটা মনে হয় ইলেকশন কমিশন একটু দেখা উচিত। যদিও সংস্কারের মানে যে গ্যাজেটের সংস্কারগুলো এসছে আইপিও, তো ওখানে আচরণবিধির মধ্যে ওনারা অ্যাড করেছেন যে সাইবার বুলিং ইজ নট অ্যালাউড, এবং এটা করলে যারা করছে না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং তারা যদি ইন্ডিভিজুয়াল ন হয় পার্টির কোনো মানুষ হয়, তাহলে পার্টি এবং তাদের একসাথে তাদেরকে জবাবদিহিতা এবং দায়বদ্ধতা ব্যানার আন্ডারে আনা হবে। তো এই জিনিসটা আমার মনে হয় যে ইলেকশন কমিশনকে একটু খতিয়ে দেখা উচিত, এবং সব রাজনৈতিক দলগুলোকে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত যে কোনো প্রার্থীকে, কোনো নারী প্রার্থীকে এবং কোনো প্রার্থীকেই এই সাইবার বুলিংয়ের মানে শিকার হতে দেওয়া যাবে না। সেটা আসলে সবারই আসলে কামনা যে আসলে নারীদেরকে কোথাও যাতে সাইবার বুলিংয়ের শিকার হতে না হয়। শিবির ভাই, এবারে নির্বাচনী জনসভায় প্রধান দুই রাজনৈতিক দল অনেক বিষয়ে কিন্তু তাদের মধ্যে মতানৈক্য আছে, এবং কিন্তু এই মতানৈক্য থাকলেও একটি বিষয়ে তাদের কথার সুর কিন্তু একই রকমের, সেটি হচ্ছে ভারত। জামাতের আমির বলেছেন যে তারা আধিপত্যবাদের ছায়া দেখতে চায় না, সকল সভ্য দেশের সাথে বন্ধুত্ব করতে চায়, কেউ খবরদারি করুক এটা তারা চায় না, এবং এটি আজকের
তার ভাষণের একটি আমি আপনাকে উক্তি আমি জাস্ট বললাম। তো এই একটি জায়গায় দেখা গেছে ভারতকে তারা আসলে কোনোভাবেই, ভারত তো প্রতিবেশী দেশ বাংলাদেশের, এখন আপনারা কি ভারতকে একেবারে বাদ দিয়ে যদি জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে, যেই আসুক, কিংবা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, একেবারে কি ভারতকে বাদ দিয়ে কি চলা সম্ভব? দেখেন, আধিপত্যবাদের কোশ্চেনটায় যাওয়ার আগে আমি আপনার সাথে সাইবার বুলিংটা নিয়ে একটু অ্যাড করি এক সেকেন্ড। যে সাইবার বুলিং বা আমরা সহজ বাংলায় বললে অনলাইনে গালাগালি করা, এই জিনিসটা বাংলাদেশে পারভার্সিভ লেভেলে আছে সব জায়গায়। আমি রিসেন্টলি সময় টিভিতে, ধরেন আমি তো একজন পুরুষ, আমাকে পর্যন্ত গালাগালি করা হয়। আমার একটা ছোট ভিডিও ক্লিপ তারা ছেড়েছিল যেখানে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের ভোট 2-3% বেশি নেই, কারণ সবগুলো সার্ভেতে এসেছে যে ভোট দিতে চায় না এরকম পার্সেন্টেজ 2-3%, অর্থাৎ শেখ হাসিনার কথাকে আমলে নিয়ে যারা ভোট দিবে না। তো এইটা নিয়ে আমাকে যাচ্ছে তাই গালাগালি করা হয়েছে, তো আমাকে পর্যন্ত গালাগালি করা হচ্ছে। অর্থাৎ এইখানে আপনি সাইবার স্পেসে কোনো কিছু একটা বলেন, আপনি কি সাংবাদিক, আপনি কি শিক্ষক, রাজনীতিবিদ, যেই হন না কেন, যে গালাগালির কালচার আমাদের অনলাইনে, ইরেসপেক্টিভ অফ পার্টি, আমি কোনো পার্টির নাম নিতেও চাই না, সবাই সমানে গালাগালি করে। এখন নারীদের ব্যাপারে সেগুলো আরও সেন্সিটিভ হয়ে যায়, যেটা আপা বললেন যে আরও পার্সোনাল বা চরিত্র এটা সেটা নিয়ে নানান এআই দিয়ে ছবি বানানো, এটা সেটা করা হয়। তো এটার ব্যাপারে আমার মনে হয় সব রাজনৈতিক দলের একমত হওয়ার দরকার আছে, এবং আমাদের রাজনৈতিক কর্মীদেরকে ট্রেনিং করানোর ক্ষেত্রে এই জিনিসটা ইনক্লুড করা উচিত, যে তারা নারীদেরকে রেসপেক্ট করে যেন কমেন্ট করে এবং সাইবার বুলিং যেন না করে। পার্টিগুলো অনেক সময় দেখা যাচ্ছে অনেক পার্টি সাধারণ, ধরেন নামহীন বা খুবই গ্রামের একটা ছেলে করছে, ইগনোর করতে পারেন, কিন্তু পদবিধারী এরকম লোকজনরা পর্যন্ত করছে অনেক সময়। যেমন আপনি ডাকসু ইলেকশনের সময় দেখেছেন জুমাকে ঘিরে অনেক নানান খারাপ ভাবে তাকে হ্যারেস করা হয়েছে, সাইবার বুলিং করা হয়েছে। ফরহাদ সেগুলোর ছবি তুলে নিয়ে এসে, সবগুলি স্ক্রিনশট নিয়ে এসে শেয়ার করছিল। তো আমার কাছে মনে হয় নারীদের রাজনৈতিক জায়গায় পার্টিসিপেশনের ক্ষেত্রে এইটা একটা বড় ব্যারিয়ার। কারণ একটা ভদ্র সভ্য নারী চিন্তা করবেন, আমি যদি এখানে যাই তাহলে আমাকে এইভাবে করে হ্যারেস করা হবে, আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সেগুলো দেখবে, সে নিজে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যাবে। সো এই রিস্কটা অনেকে নিতে চায় না। ডেফিনেটলি আমাদের এটা ইনশিওর করা দরকার। আর যেটা আপনি কোশ্চেন করলেন যে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশে, এখন গত 15 বছরে আমরা একটা আধিপত্যবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। তো এইটা কিন্তু মানুষের মধ্যে একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে, মানুষ একটা ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। অনেক সময় এরকম হয়েছে, কেউ কেউ ধারণা করেছে যে বাংলাদেশ থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ কিন্তু বাংলাদেশের কেউ জানে না। ধরেন আইসিটি প্রাঙ্গণ থেকে একজন সাক্ষীকে তুলে নিয়ে যাওয়া হলো, তারপর তাকে পাওয়া গেছে ইন্ডিয়ায়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হলো গোপন স্থান থেকে, তিনি যখন ভিডিও বার্তা দিয়ে আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন, সেই গোপন স্থান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, এবং বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বীকার করলো না। পরবর্তীতে তাকে ভারতে পাওয়া গেল। তার মানে মানুষের মধ্যে, এবং গত তিনটা নির্বাচনে ভারতের সরাসরি হস্তক্ষেপে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছে। সো মানুষের মধ্যে এইটা একটা ট্রমা যে ভারত আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে এবং ভারতীয় আধিপত্যবাদ আমরা চাই না। তো জুলাইয়ের মধ্যে এই যে দিল্লি না ঢাকা স্লোগান, এটা কিন্তু তরুণদের মধ্যে এইটা সিরিয়াস লেভেলে আছে, এন্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বলেন যে ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনি তো জামাত ইসলামীর আমির একবার বলেছেন এই কথাটা, আপনি হয়তো শুনে থাকবেন, যে আপনি আত্মীয় স্বজন, আপনি প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না। আপনি বন্ধু হয়তো রাখতে পারেন, নতুন করতে পারেন, চেঞ্জ করতে পারেন, কিন্তু প্রতিবেশী আপনি চেঞ্জ করতে পারেন না। জিওগ্রাফিক্যালি তারা আমাদের প্রতিবেশী। সো প্রতিবেশীর সাথে সবার এক্সপেকটেশন হয় যে একটা বন্ধুত্ব সুলভ আচরণ থাকবে, কিন্তু হিস্ট্রিক্যালি আমরা দেখেছি আসলে ভারত বন্ধুত্বপূর্ণ আচরণ করে না। শুধু বাংলাদেশের সাথে না, প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভারত বন্ধুত্ব সুলভ আচরণ করে না। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি ভারতকে এড়িয়ে চলতে পারবেন না, ভারতও আপনাকে এড়িয়ে চলতে পারবে না। সবারই সবার সাথে স্বার্থ থাকবে, কিন্তু সেটা বন্ধুত্ব সুলভ, প্রতিবেশী সুলভ সম্পর্কের মধ্য দিয়ে হতে হবে। তো আমার কাছে মনে হয় বিএনপিও ওই জায়গায় একমত, জামায়াতও ওই জায়গায় একমত, যে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, প্রতিবেশী সুলভ, কিন্তু বড় ভাই সুলভ বা আধিপত্যবাদের জায়গা থেকে যদি কোনো খবরদারি করতে চায় আমাদের উপরে, সেইটা আমাদের কোনো রাজনৈতিক দলেরই সেটা গ্রহণ করার কারণ নেই। এবং যদি কেউ করে, ভারতের প্রতি নমনীয়তা দেখায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের জনগণ বা বিশেষ করে তরুণ সমাজের এখন যে সেন্টিমেন্ট, সেই জায়গায় কেউ যদি প্রো ইন্ডিয়ান কোনো পলিসি নিতে চায় বা কথা বলতে চায়, সে ভোটের জায়গায় মারাত্মকভাবে মার খাবে। তো আমার মনে হয় সব দলেরই এটার ব্যাপারে সচেতন থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় ভারতের এটা বোঝা উচিত যে আমরা যেইভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রাখতে চাই, এটা আসলে কোনো
আন্তর্জাতিক যে সম্পর্কের জায়গা থেকে দেখলে এইটা প্রতিবেশী সুলভ বা বন্ধুরাষ্ট্র সুলভ আচরণ না। আমার কাছে মনে হয় সেই জায়গায় রাজনৈতিক দলগুলো সঠিক জায়গায় আছে। শিবির ভাই, এটা আসলে আমি বুঝতে পেরেছি। তো নিবিন আপা, আপনার কাছে একটি বিষয় আসলে আসতে চাই, আমাদের সময় আসলে আর খুব বেশি নেই। সেটা হচ্ছে ঋণ খেলাপিদের দিয়ে আমরা সবসময় দেখেছি যে ঋণ খেলাপিদের আসলে নির্বাচনে সবসময় অংশগ্রহণের একটা সুযোগ দেওয়া হয়। তো এবারও নির্বাচনে ৪৫ জনকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং সবচেয়ে বেশি সমালোচনাও হচ্ছে, যেটা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে এসব ব্যক্তিকে আটকানোর বিধান থাকলেও ইসির ভূমিকা নিয়ে কিন্তু সমালোচনা করছে বিশ্লেষকরা এবং রাজনীতিবিদ এবং সুশীল সমাজ। তো আপনার কাছে আমি এই বিষয়টা একটু জানতে চাই। জি জি, দেখেন এটা মানে খুবই একটা মানে মানে দুঃখের বিষয় যে আমরা কিন্তু সংস্কার কমিশন থেকে আমাদের সুপারিশে দিয়েছিলাম যে সমস্ত ঋণ খেলাপি বিল খেলাপি এদের যাতে প্রার্থিতা মানে গ্রহণযোগ্য না হয়। এখন আপনার সংস্কারের ক্ষেত্রে তো অনেক সুপারিশই দেওয়া হয়েছে এবং অনেক সুপারিশগুলো বাস্তবায়নও হয়েছে, এগ্রিও হয়েছে, আবার অনেক সুপারিশগুলো হয়নি। তো এটা না হওয়ার মধ্যে একটা আছে। এখানে অবশ্য এখন এই যখন এটা চলে এসে তখন আমি মানে আমার মতো আমাদের মানে এটা এখন ভোটারদের উপর ছেড়ে দেওয়া উচিত। কারণ এখন একটা জিনিস যেটা ইতিবাচক হয়েছে যে এখন হলফনামাগুলো সবাই দেখছে, যাচাই বাছাই করছে এবং হলফনামাগুলো প্রচারও হচ্ছে সব জায়গায় এবং সবার কাছে অ্যাক্সেস আছে যে ক্যান্ডিডেট কে কীরকম। সুতরাং আমরা যেহেতু সংস্কার কমিশনকে থেকে প্রার্থীদের এটা আটকাতে পারলাম না, তখন এখন ভোটাররা নিজেরা সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে তারা দেখুক যে তারা যে সমস্ত যারা ঋণ খেলাপি বিল খেলাপি তাদেরকে তারা ভোট দিবে না। হ্যাঁ, সুতরাং একটা গণতন্ত্রের মধ্যে মানে মানে প্রপার প্রার্থীদেরকে নির্বাচন করে আনার এই রেসপন্সিবিলিটিটা যে মানে ইলেকশন কমিশনেরও যেরকম ভোটারদেরও সেরকম। সুতরাং ভোটাররা আমরা সেই একটা মানে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে মানে গণতন্ত্র চর্চা, এরকম একটা গণতন্ত্র বিহেভিয়ারের মধ্যে আমরা যেতে চাচ্ছি যেখানে আমরা প্রার্থী, তার ইশতেহার, তার ব্যাকগ্রাউন্ড এগুলো দেখে আমরা ভোট দিব। হ্যাঁ, আই থিঙ্ক আমাদের ডেমোক্রেটিক ম্যাচুরিটি আগের থেকে কমেছে। আপনি যদি এখন থেকে 20 থেকে 25 বছর আগে চিন্তা করেন, আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনটা কিন্তু ইট ওয়াজ জাস্ট ডিভাইডেড বাই মার্কা। হ্যাঁ, মার্কার উপর মানুষ কে দাঁড়ালো কিছু দেখবে শুধু মার্কায় ভোট দিবে। কিন্তু এখন দেখেন আমাদের কিন্তু প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। এখন মানুষ দেখছে, ইশতেহার দেখছে, প্রার্থী দেখছে, চিন্তা ভাবনা করছে এবং শুধু মার্কাটা কি ইম্পর্টেন্ট না, মার্কাটাও ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওটা ছাড়া অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরগুলো এখন আসছে এবং এটাকেই আমি বলছি যে একটা গণতান্ত্রিক পরিপক্কতা মানে ডেমোক্রেটিক ম্যাচুরিটি। আপনি পশ্চিমের দেশগুলোকে যখন দেখছেন, পশ্চিমের দেশগুলোতে আপনি প্রায় দেখে থাকেন যে একদল তারা হয়তো মানে ইন প্রিন্সিপাল একজনকে একটা পার্টিকে সাপোর্ট করে কিন্তু এই নির্বাচনে অন্য একটা দলের ইশতেহার তাদের ভালো লেগেছে এবং সেই কারণে তারা নেক্সট 5 বছরের জন্য তাদেরকে দিয়ে দেখে। সুতরাং এই যাচাই বাছাইগুলো আমাদেরকে এই মানে ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমাদের চলে আসতে হবে এবং আমার মনে হয় যে দিস ইজ আ গুড ওয়ে যে আমরা যদি ঋণ খেলাপি বিল খেলাপি যদি এখন আমরা ভোটারদের উপর ছেড়ে দিই, তারা দেখুক, তারা ইশতেহার দেখুক, তারা তাদের হলফনামা দেখুক, তারপরে তারা সবকিছু ভোটারদের উপর ছেড়ে দেওয়া উচিত আসলে আমি যেটা মনে করি। এখানে ইন্টারেস্টিং একটা জিনিস যে ভাই আমাদের হাতে আচ্ছা, আপনি 20 সেকেন্ডের জন্য বলতে পারবেন। ইলেকশন কমিশন একজন ঋণ খেলাপিকে বলছেন যে নমিনেশনটা বৈধ করে দিলাম, ঋণগুলো পরিশোধ করে দিয়েন। যে ইলেকশন কমিশন তামাশা করছে যে 1700 কোটি টাকার ঋণ খেলাপি এবং অনেক প্রায় 5,000-এর বেশি 5,000 কোটি টাকার বেশি ঋণ খেলাপিরা এবার এখন ক্যান্ডিডেট আছে। এটা খুবই দুঃখজনক। 765 এবং এই কোটি ঋণ টাকার খেলাপিরা ঋণও ঋণটা আছে। নিয়েছে কিন্তু ফেসিবাদী আমলেই। তার মানে ফেসিবাদী আমলে ফেসিবাদের সাথে তাদের এতটা সম্পর্ক ভালো ছিল যে সে সময় তারা এই ঋণটা নিতে পারছে। যে ধন্যবাদ আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এতক্ষণ অতিথিদের বক্তব্য শুনলেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।